আওয়াজ তো আসে নাই না স্যার স্টপ হ্যাঁ স্টপ মিউট করো আমরা 2 মিনিট ওয়েট করি তারপর শুরু করব হাবিব রহমান তুমি মিউট করো আমি তোমাকে বলতেছি তুমি মিউট করো ঠিক আছে আমরা শুরু করতে হলে আমরা আজকে চ্যাপ্টার চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব পূর্বে ক্লাসে আমরা চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা তা আবার নিয়ে আলোচনা করব একটু মনোযোগী হও প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টার মেইনলি এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট তাছাড়া পাশাপাশি যেহেতু তোমাদের এসএসসি সিলেবাসে তোমাদের কম অধ্যায় কম এখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা আছে সিকিউ আসার সম্ভাবনা আছে আর বেশিরভাগ আসতে পারে তোমাদের জন্য এমসিকিউ ঠিক আছে তাহলে আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এখানে কয়েকজন বিজ্ঞানীদের অবদান বা ফিজিক্সটা আমাদের মানে কিভাবে আসছে এবং প্রত্যেকটা ফিজিক্সে কিন্তু আমরা অনেকগুলো পার্ট আছে এক একটা বিজ্ঞানী এক একটা এর জন্য অবদান রাখছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটু শুরু করি প্রথমে আমরা দেখবো যে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশটা এটা কিভাবে আসছে পদার্থবিজ্ঞান আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি তার মধ্যে একটা আমাকে বলি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে যে আধুনিক পদার্থবিজ্ঞান ঠিক আছে এই দুটো ভাগে ভাগ করা যায় তাহলে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মধ্যে কি কি আছে একটু দেখাও এখানে ক্লাসিক্যাল পদার্থের মধ্যে আছে যে এখানে আমরা বলি বলবিদ্যা শব্দবিজ্ঞান তাপ গতিবিদ্যা তারপরে বিদ্যুৎ চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান এগুলো হচ্ছে যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের উদাহরণ তোমার লাইন এইগুলো দেখো এমসিকিউর জন্য আসতে পারে কোনগুলো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বলবিজ্ঞান শব্দবিজ্ঞান তাপ হাবিবুর রহমান তুমি মিউট করো তাপগতিবিজ্ঞান এবং বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান এগুলো হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের শাখা আর আধুনিক পদার্থবিজ্ঞান বলতে আমরা যেটা সবচেয়ে বেশি আলোচনায় আসে সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স বলে একটা কথা আছে সেটা আসে যায় এছাড়াও হ্যাঁ বলো শুনতে পাচ্ছি বলো আপনার সাউন্ডটা একটু বাড়াতে হবে আমি ঠিক আছে আপনার সাউন্ডটা একটু বাড়াতে হবে ঠিক আছে তুমি মিউট করো আমি বলতেছি আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে আমরা সবচেয়ে যেটা আলোচনা করি সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা যেটা আমরা আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যেটা আমাদের পদার্থবিজ্ঞানের একটা নতুন শাখা যেটা নিয়ে এখনো পর্যন্ত গবেষণা চলতেছে সেটা হচ্ছে যে কোয়ান্টাম আমরা যাকে বলি কোয়ান্টাম ফিজিক্স সেগুলোর মধ্যে আমরা আণবিক এবং পারমাণবিক পদার্থবিজ্ঞানের একটা শাখা আছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান শাখা আছে কঠিন পদার্থের পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স এগুলো কিন্তু এখনো গবেষণার শেষ পর্যায়ে হয়নি এখনো গবেষণার মধ্যে আছে ঠিক আছে আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে আচ্ছা আমরা আগে জানছি যে আমাদের পদার্থের 3টে অবস্থান জানি এটা হচ্ছে কঠিন তরল বায়ু
কিন্তু নতুন একটা পদার্থের আসছে, পদার্থের অবস্থান হচ্ছে প্লাজমা। এই প্লাজমা অবস্থানটাও কিন্তু আধুনিক পদার্থ বিজ্ঞানের একটা শাখা। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা নেক্সট টপিকে। সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। পদার্থবিজ্ঞান কিন্তু আমাদের অনেক আগে থেকে চলে আসছে। প্রথমে আমরা এটাকে গ্রিক মানে আদি পূর্ব, সেখানে কয়েকটা ভাগে ভাগ করতে পারি আমরা। গ্রিক বলতে গ্রিক, ভারতবর্ষ, চীন বা মুসলিম সভ্যতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবদান আসছে। সেটার মধ্যে আমরা যাকে সবচেয়ে বেশি স্মরণ করি, তাকে হচ্ছে যে আমরা আর্কিমিডিসের কথা বলতে পারি। আর বিজ্ঞানীদের মধ্যে, মুসলিমদের মধ্যে যেটা আছে হচ্ছে যে আল খোয়ারিজমি। এখানে যে ইতিহাসগুলো দেওয়া আছে, এই ইতিহাসগুলোকে তোমরা এভাবে লাইন বাই লাইন করলে কিন্তু মনে থাকবে না। তোমরা একটা কাজ করবা, এখানে যে বিজ্ঞানীর নাম আছে একটা বক্স। মিরাজ, তুমি কি ড্র করতেছো? এখানে যে বিজ্ঞানীদের অবদান কথাগুলো যে বলা আছে, সেগুলো কিন্তু তোমাদের মনে রাখার জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারো। সেটা হচ্ছে তোমরা খাতায় বক্স করতে পারো। ধরো প্রথমে একটা বক্স করবে, প্রথম লাইনে দিবা বিজ্ঞানীদের নাম, তারপরে বক্সেল দিবা বা তারপরে লাইনে দিবা যে বিজ্ঞানীদের সাল এবং তার কি অবদান, মানে তার উল্লেখযোগ্য অবদান গুলা। এইভাবে যদি বক্স করে পড়ো তাহলে পরীক্ষার আগে শুধু চোখ বোলাই গেলে হবে, তখন আর লাইন বাই লাইন এইভাবে দাগানোটা দাগে দাগিয়ে পড়তে তখন চোখে পড়লে এটা মুখতে হবে না। যদি এভাবে বক্স আকারে পড়ো তাহলে প্রত্যেকটার কার কার কি অবদান সেগুলো মনে থাকবে। ঠিক আছে, তোমরা, আমি আশা করবো তোমরা নেক্সট ক্লাসে আমি যখন ক্লাস করাবো তখন তোমরা আমাকে এই বাড়ির কাজটা দেখাবে, যে বিজ্ঞানীদের নাম, তাদের সাল এবং তাদের উল্লেখযোগ্য অবদানটা। ঠিক আছে, এই প্যারা থেকে তোমরা এই প্যারা থেকে 1.3.1 থেকে এখান থেকে তোমরা সেটা পাবে, বিজ্ঞানীদের নাম এবং তাদের ইয়া। এই যে এটা 1.3.2, এখান থেকেও তোমরা তাদের অবদান এবং তাদের সালটা কোন সাল থেকে কত সাল পর্যন্ত তাদের এবং তাদের উল্লেখযোগ্য অবদান সেটাও লিখে রাখবে। আচ্ছা, এখানে তোমরা তিনটা পার্ট করতে পারো। এই যে প্রথম পার্ট ছিল সেটা হচ্ছে যে অনেক আগের আদি পূর্ব 3.1 এ। সেকেন্ড টপিকে সেটা হচ্ছে যে বিজ্ঞানের উত্থান পর্ব, যেটা আমাকে মিডল অবস্থান বলতে পারি। আর লাস্টে যেটা আছে সেটা আধুনিক পদার্থবিজ্ঞান। ঠিক আছে, তাহলে তোমরা তিনটা ভাগে এই কাজটা করতে পারো। আশা করি তোমরা আমাকে নেক্সট ক্লাসে দেখাবা, তিনটা চার্ট দেখাবা। প্রথম চার্টে থাকবে আদি পূর্ব বিজ্ঞানীদের নাম, সাল এবং অবদান। তারপরে চার্টে থাকবে মিডল বলতে যারা এই যে যেখান থেকে বিজ্ঞান উত্থান শুরু হয়েছে, সেগুলো এইটা 3.2। আর আধুনিকের জন্য আলাদা চার্ট করবো। ঠিক আছে, আধুনিক বিজ্ঞানের মধ্যে আমরা ম্যাক্সওয়েল, রাদারফোর্ড বলতে পারি, যার কথা সবচেয়ে বেশি শুনি আমরা আলবার্ট আইনস্টাইন এদের। ঠিক আছে, তাহলে আমরা তিনটা চার্ট করে আমাকে দেখাবো। আচ্ছা, এবার আসো পদার্থবিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইলেকট্রনিক্স। আমরা ইলেকট্রনিক্স পার্ট করার আগে এখানে আরেকজন বিজ্ঞানীর কথা আমরা বলতে পারি, সেটাকে সব আধুনিক বিজ্ঞানীর পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক যিনি কিছুদিন আগে মারা গেছেন, যার নাম হচ্ছে কি, কেউ বলতে পারবে? যিনি বিগ ব্যাং থিওরি সম্বন্ধে বিশদ আলোচনা করছেন, কেউ কি তার নাম বলতে পারবে? স্টিফেন হকিং। হ্যাঁ, স্টিফেন হকিং, সেটাকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলতে পারি। আধুনিক পদার্থবিজ্ঞানে তিনি অনেকগুলো মতামত দিয়েছে, তার মধ্যে সবচেয়ে হচ্ছে বিগ ব্যাং থিওরি, যেটা আমাদের পৃথিবীর সৃষ্টির রহস্যকে উন্মোচন করছে। ঠিক আছে, এই বিগ ব্যাং থিওরি দিয়ে তার বিস্ময়কর আবিষ্কার মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে তার বিগ ব্যাং থিওরি। তার অনেকগুলো থিওরি আছে, তার মধ্যে বিগ ব্যাং থিওরিটা সবচেয়ে বেশি আলোচিত। ঠিক আছে, আচ্ছা তারপর আসো আমাদের পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যটা একটু কি দেখি। উদ্দেশ্যটা কি, পদার্থবিজ্ঞান আমরা আসলে দুইটা পার্ট আলোচনা করি। একটা হচ্ছে ম্যাগনেটিজম বা চুম্বকত্ব, একটা হচ্ছে ইলেকট্রিসিটি কি আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল, এটা আলাদা। তাহলে আমরা এখানে প্রাচীন চীন থেকে এক টুকরা লর্ড স্টোনকে অন্য টুকরা আকর্ষণ বা একটা অদৃশ্য আকর্ষণ যেটা দেখা গেছিল, সেটাকে পরবর্তীতে চৌম্বকত্ব বা ম্যাগনেটিজম নাম দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে তোমরা স্থির বিদ্যুতের যে আলোচনা করছিলাম, আমরা স্থির বিদ্যুতে তোমরা দেখছিলা যে স্থির বিদ্যুতে একটা অদৃশ্য আকর্ষণ দেখা যায়, যে যেমন একটা উদাহরণ দেওয়া আছে,
একটা রেশমি কাপড়কে ইবোনাইট দ্বারা ঘর্ষণ করলে সেটা সেটা অন্য অন্য একটা বস্তুকে আকর্ষণ করে। তারপরে মাথা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে সেটা কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করে। এই যে আকর্ষণটা সেটা হচ্ছে যে তোমার স্থির বিদ্যুতের একটা উদাহরণ। সেই স্থির বিদ্যুৎ থেকে আমরা ওই যে বৈদ্যুতিক শক্তিটা পাচ্ছি, এই ধর্মটা। ঠিক আছে, এটা কখন খুব বেশি আলোচনা হয়? এটা আলোচনা হয় অষ্টাদশ শতাব্দীতে। ঠিক আছে। আর এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ আর ম্যাগনেটিজম, এই দুইটা ছিল এককালে আলাদা আলাদা। এই দুইটাকে একসাথে করে আমরা ইলেকট্রোম্যাগনেটিজম বলে একটা নতুন টার্ম পেলাম, সেটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল। তোমরা অবশ্যই জানো যে এই বিদ্যুৎ চৌম্বকীয় বল দিয়ে আমাদের বাসা বাড়িতে অনেকগুলা ডিভাইস আছে, যেমন ফ্যান, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের কাজ দিচ্ছে, চলে। তারপর বাসা বাড়িতে মোটর, সেটাও বিদ্যুৎ চৌম্বকীয় মাধ্যমে চলে। তোমরা দেখছো যে মোটর গুলোতে কেন ক্যাপাসিটর ইউজ করা হয়? কে কি বলতে পারবে কেন মোটর ফ্যানে ক্যাপাসিটর ইউজ করা হয়? স্যার প্রশ্নটা একবার বললে ভালো হয়। প্রশ্নটা হচ্ছে যে মোটরে অথবা ফ্যান গুলোতে, বাসা বাড়িতে যে ফ্যান গুলো আছে, মোটর বা যেগুলো ঘূর্ণনশীল বস্তু, সেগুলোতে কেন ক্যাপাসিটর ইউজ করা হয়? যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ। আগে আগে তুমি এতটুকু বুঝো যে আমাদের মোটর, তোমরা তড়িৎ চৌম্বকীয় বল অধ্যায়ে পড়েছো যে সেখানে মোটরে যে স্ট্রাকচার দেখছো, ভিতরটা ইয়ে আছে, আর্মেচার। আর্মেচার আছে, বা আমাকে উইন্ডিং বলি, আর্মেচার। এই আর্মেচারটা কেন দেওয়া হয়? বা তুমি দেখবা যে এখানে বিদ্যুৎ, তোমরা তো ট্রান্সফর্মার পড়ছো বিদ্যুৎ চৌম্বকীয় তড়িৎ চৌম্বকীয় অধ্যায়ে। ওই ট্রান্সফর্মারটা পুরোটাই কাজ করে ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে, বুঝছো? আমরা দুই ধরনের ট্রান্সফর্মার দেখতে পাই, একটা হচ্ছে স্টেপ আপ, একটা হচ্ছে স্টেপ ডাউন। একটু তো বুঝছো স্টেপ আপ কি আর স্টেপ ডাউন কি? পুরো ট্রান্সফর্মারটা কাজ করে ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে। স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর্মার কি বুঝছো? এই দুটো কোন কাজ ইউজ করা হয়? হাবিব বলতে পারবে? আচ্ছা, বাকিরা কোথায়? বাকিরা একটু রেসপন্স করো। ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে যে কাজটা করা হচ্ছে, ট্রান্সফর্মার, মোটর, তারপরে ফ্যান, আমি তোমাদের বলে দিচ্ছি। এই কাজগুলো হয় বিদ্যুৎ চৌম্বকীয় বল দ্বারা। আমরা জানি যে শুধুমাত্র বিদ্যুৎটা কি, বিদ্যুৎ হচ্ছে যে একটা দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে তখন তাকে আমরা বিদ্যুৎ বলতে পারি। বা একটা বিদ্যুতের একটা কথাকে আমরা সংক্ষেপে বলতে পারি দা ফ্লো অফ ইলেকট্রন। এক কথায় বিদ্যুৎ মানে হচ্ছে দা ফ্লো অফ ইলেকট্রন, মানে কোন পরিবাহী মাধ্যমে যদি একটা ইলেকট্রনকে প্রবাহিত করা যায়, যে কোনো ভাবে একটা পরিবাহী মাধ্যমে যদি একটা ইলেকট্রনকে পরিবহন করা যায়, তখন সে জায়গায় বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে ওই ইলেকট্রনটা পরিবহন করার জন্য একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যমটা আমরা বলতেছি পরিবাহী। শুধু পরিবাহী হলে হবে না, ইলেকট্রন ফ্লো করার জন্য শুধুমাত্র পরিবাহী হলে হবে না, ওই পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য থাকতে হবে। তো আমাদের বাসা বাড়িতে যে মোটর ফ্যান আছে, সেগুলোতে শুধুমাত্র বিভব পার্থক্য দিয়ে মোটর ফ্যান চালানো যায় না। সেজন্য দেখা যাচ্ছে যে আমাদের বাসা বাড়িতে মোটর অথবা ফ্যানের যদি ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়, তাহলে ফ্যানগুলো আস্তে ঘুরে। ফ্যান এবং মোটর মানে যেগুলো ঘূর্ণনশীল বস্তু, সেগুলোকে ঘুরাতে একটা বাড়তি শক্তির প্রয়োজন হয়। এই বাড়তি শক্তিটা যোগান দেয় ক্যাপাসিটর। ক্যাপাসিটর মানে হচ্ছে, ক্যাপাসিটরকে আমরা এক কথা বলতে পারি সেই জায়গায় ওরা চার্জ স্টোর করে রাখে, মানে চার্জ গুলাকে জমা রাখে। চার্জ গুলাকে জমা রেখে ফ্যান গুলাকে ঘূর্ণন ঘুরাতে সাহায্য করে। কেন? ঘূর্ণনশীল বস্তুর অধিক অধিক তড়িতের প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রোম্যাগনেটিজমটা কাজ করে সম্পূর্ণ চৌম্বকীয় বলতে। আচ্ছা, এখন দেখো ইলেকট্রোম্যাগনেটিজমটা কি, এটা নিয়ে একটু কথা বলি। একটা সময় রাখবা, ধরো একটা পরিবাহী আছে, একটা ধরো ইলেকট্রোম্যাগনেটিজম আমি একটু আলোচনা করতেছি। একটা ধরো পরিবাহী আছে, তোমরা এটা তড়িৎ চৌম্বকীয় বলে পড়ছো। একটা পরিবাহী আছে, যদি সেই পরিবাহী মাধ্যমে একটা ইলেকট্রনকে পাস করা হয়, তাহলে এই ইলেকট্রনটা এই জায়গা থেকে এই জায়গায় কখন আসবে? যখন এই পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য থাকবে। কি থাকবে? যদি বিভব পার্থক্য থাকে, তখনই একটা ইলেকট্রন এই জায়গা থেকে এই জায়গায় আসবে।
আচ্ছা, তো যখনই একটা ইলেকট্রন কোন একটা পরিবাহী মাধ্যমে ফ্লো হবে তখনই ওই পরিবাহীতে তড়িৎ উৎপন্ন হয়, যাকে আমরা বলি আই। ঠিক আছে, যাকে আমরা বলি আই। তাহলে যে পরিবাহী, হাবিব মিউট করো, যে পরিবাহী মাধ্যমে বা যে পরিবাহী মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে সে পরিবাহীর চারপাশে, লাইনটার কথাটা আবার খেয়াল করো, কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে ওই পরিবাহীর চারপাশে, আমি রেড কার্ডে দেখাচ্ছি, ওই পরিবাহীর চারপাশে একটা চৌম্বকক্রিয়া তৈরি হয়। চৌম্বকীয় কথাটা মানে কি, আমরা প্রথমে দেখি চৌম্বকীয় ধর্মটা কি। চৌম্বকীয় ধর্ম হচ্ছে যে, ধরো আমি একটু জিনিস দেখাচ্ছি, তারাও ভালো করে বুঝবা। প্রথমে আমাদের দেখতে হবে চৌম্বকীয় ধর্মটা কি। ঠিক আছে, দেখো আমরা জানি যে যে কোনো চৌম্বকটা দেখতে এরকম, দেখো আমরা ন্যাচারাল চৌম্বক বলি, দেখতে এরকম, তাই না? তো একটা চৌম্বকের দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে নর্থ পোল, একটাকে আমরা বলি সাউথ পোল। স্বাভাবিক, একটা চৌম্বকের দুইটা পোল থাকে, নর্থ পোল একটা সাউথ পোল। আর নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করে, আবার সাউথ হবে, এস হবে, আর সাউথ পোল নর্থ পোলকে আকর্ষণ করে, এটা চৌম্বকের ধর্ম। আচ্ছা, এখন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যদি কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে, সে পরিবাহীকে আমরা তার বলি, ধর একটা তার, এই তারের মধ্যে যদি একটা কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট মানে হচ্ছে আই, যদি আই প্রবাহিত হয় তাহলে ওই তড়িতের ওই পরিবাহীর চারপাশে, এই তড়িতের চারপাশে একটা চৌম্বক ক্রিয়া তৈরি হবে। চৌম্বক ক্রিয়া তৈরি হবে কথার মানে কি, এই তারটা একটা চৌম্বকের ন্যায় আচরণ করবে। চৌম্বকের ন্যায় আচরণ করবে মানে কি, চৌম্বকে যেমন নর্থ পোল সাউথ পোলটা আকর্ষণ করে, ঠিক তেমনি এই তারের চারপাশে একটা চৌম্বক ক্রিয়া তৈরি হবে। এই চৌম্বক ক্রিয়াকেই আমরা বলি যে কি, ম্যাগনেটিজম। তাহলে দেখো তো, এই চৌম্বক ক্রিয়াটা তৈরি হচ্ছে কার কারণে? তড়িতের কারণে, মানে বিদ্যুতের কারণে। সেজন্য একে বলা হয় তড়িৎ চৌম্বক ক্রিয়া, যাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিজম। মানে ইলেকট্রনের মাধ্যমে ম্যাগনেটটা তৈরি হচ্ছে, যার জন্য আমরা এটাকে বলি ইলেকট্রোম্যাগনেটিজম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা পদার্থ বিজ্ঞানে পরে দেখা যাচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল বা ধ্রুব নিউক্লিয়ার বল, এগুলো দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আচ্ছা, এতটুকু পর্যন্ত বললাম। এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে, পরবর্তীতে দেখো কি বলছে, পরবর্তীতে দেখা গেছে যে মৌলগুলোর পরমাণু দিয়ে তৈরি। পরমাণুগুলোর চার্জ নির্বাপক হলো তার কেন্দ্রে পজিটিভ চার্জের নিউক্লিয়াস এবং তার কেন্দ্রে ইলেকট্রনগুলো ঘুরছে। জিনিস খেয়াল করো, আমরা কেমিস্ট্রিতে পড়ছি, একটু দেখো, আমরা কেমিস্ট্রিতে একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে যে আমাদের যে একটা পরমাণু কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। একটু খেয়াল করো কথাটা, একটা পরমাণু কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। আমরা জানি যে প্রোটন হচ্ছে যে পজিটিভ চার্জ যুক্ত, নিউট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, মানে তার কোনো চার্জ নেই। আর ইলেকট্রনটা সে কি করে, সেই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরে। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, আমি প্রশ্ন তোমাদের আগে করছিলাম, আবার করতেছি। আমার প্রশ্নটা হচ্ছে আমরা জানি যে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরে। প্রশ্ন হচ্ছে যে কেন ইলেকট্রনটা ঘুরে, কেন প্রোটনটা ঘুরে না? কেউ কি বলতে পারবে কেন ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরে? আচ্ছা, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, এটা আমরা জানি। যেহেতু এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ, আমি একটু প্রশ্নটা আবার ক্লিয়ার করতেছি, একটু ওয়েট করো। ইলেকট্রন যেহেতু প্রোটনকে বা পজিটিভকে আকর্ষণ করে, ঠিক তেমনি প্রোটনও ইলেকট্রনকে ঠিক একই বলে আকর্ষণ করে। যদি তাদের আকর্ষণ পরস্পর সমান হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে কেন ইলেকট্রনটা ঘুরতেছে, কেন প্রোটনটা ঘুরতেছে না? কেউ কি বলতে পারবে? প্রোটন কেন্দ্রে রয়েছে।
আচ্ছা আমি একটু তোমাদের শেয়ার দিই, দেখো একটু খেয়াল করো, আমি আবার বলতেছি। এখানে ইলেকট্রন চিত্রটা খেয়াল করো, এখানে কেন্দ্রে আছে কি প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে, আর এর বাইরে আছে কি ইলেকট্রন। এই ইলেকট্রন চারপাশে ঘুরতেছে আমরা জানি, পাশাপাশি আমরা এটাও জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। তো নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে স্বাভাবিক, ঠিক তেমনি পজিটিভ নেগেটিভ কেও আকর্ষণ করবে। কারণ তাদের পরস্পর আকর্ষণের মান যদি সমান হয়ে থাকে তাহলে কেন ইলেকট্রনটা ঘুরবে, কেন কেন প্রোটনটা ঘুরতেছে না এই ক্ষেত্রে? কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন কক্ষপথগুলোতে গতিপথে ক্রমাগত শক্তি না বিকিরণ না না, করবে এবং ম্যাক্সওয়েল তত্ত্ব এখানে আসবে না, ম্যাক্সওয়েল তত্ত্ব এখানে আসবে না। আমার প্রশ্ন হচ্ছে একটা সোজা প্রশ্ন, মানে এখানে কোনো তত্ত্ব নিয়ে কথা হবে না। জাস্ট আমাকে এটা বলো, আমাকে প্রথম তুমি এটা বুঝো দে, এটা দেখো এটা বুঝছি কিনা। নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে না, স্যার ঠিক তেমনি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে। তো তাদের পরস্পরের আকর্ষণের মানটা তো সমান। তো যদি তাদের পরস্পরের আকর্ষণ মান যদি সমান হয়ে থাকে তাহলে কেন ইলেকট্রনটা ঘুরতেছে, কেন প্রোটনটা ঘুরতেছে না? কেন প্রোটন ইলেকট্রনকে যেরকম ভাবে আকর্ষণ করে, প্রোটন ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করে ইলেকট্রনকে প্রোটন ঠিক একইভাবে আকর্ষণ করে, কিন্তু এই ক্ষেত্রে কেন ইলেকট্রনটা ঘুরতেছে? প্রশ্নটা বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ, যদি আকর্ষণের মান যদি সমান হয়ে থাকে তাহলে কেন ইলেকট্রনটা ঘুরবে? একটু বলো তো, যারা আছো বাকিরা, হাবিব, আফতাব, দীপান্বিতা, মিরাজ মিরাজ মিজানুর রহমান, শিহাব, একটু আমাকে বলো। এটাই একটা কোয়ান্টাম ফিজিক্সের পার্ট। কি পারবো না বলতে? তোমার মাথায় প্রশ্ন এটা আসে না যে হ্যাঁ বলো, মাধ্যাকর্ষণ বল, বুঝি নাই। মাধ্যাকর্ষণ না না না, শক্তি না না প্রভাবে। না, মধ্যাকর্ষণের ক্ষেত্রে মধ্যাকর্ষণ। আছে, কিন্তু আকর্ষণটা স্যার আছে। হ্যাঁ মিরাজ বলো। স্যার মিরাজ তুমি বলো কি বলতেছিলাম, আবার বলো। হাবিব মিট করো। স্যার ইলেকট্রনটা প্রোটনকে আকর্ষণ করে, কিন্তু স্যার মানে ওই ইলেকট্রনটা স্যার নির্দিষ্ট কক্ষপথে স্যার মানে তার স্যার ঘুরে স্যার। সেটা তো বুঝলাম, সেটা আমি বললাম যে এতটুকু তো বুঝছো যে একে অপরকে আকর্ষণ করে। Yes, যদি স্যার। একে অপরকে যদি আকর্ষণ করে থাকে তাহলে ইলেকট্রন কেন ঘুরবে, প্রোটন কেন ঘুরতেছে না? ইলেকট্রন প্রোটনকে যে বল আকর্ষণ করে, প্রোটন তো ইলেকট্রনকে একই বল আকর্ষণ করে, কিন্তু ঘুরতেছে কেন ইলেকট্রন, প্রোটন কেন ঘুরে না? স্যার প্রোটনের জায়গায় স্থিতি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করো। তোমরা এটা কেমিস্ট্রি পার্টে পড়ছো, আফতাব ড্র কেন করো? তোমরা এটা কেমিস্ট্রি পার্টে পড়ছো, সেটা হচ্ছে যে একটু খেয়াল করো। আমি আবার বলতেছি, ইলেকট্রন প্রোটনকে পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে ভরের ব্যাপারটা, ভর। ইলেকট্রনের ভর খুবই কম প্রোটনের চেয়ে। কত কম একটু খেয়াল করো, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, কত কম? হ্যাঁ গুড, 1840টা ইলেকট্রনের ভরের সমান, মানে 1840টা ইলেকট্রনের ভরকে যোগ করলে আমরা একটা মাত্র প্রোটনের ভর পাবো। দ্যাটস ওয়াই প্রোটনের ভর এতই ভারী একটা ইলেকট্রনের চেয়ে, সেই জন্য প্রোটনটা আর ঘুরতে পারে না, ইলেকট্রনটাই ঘুরে, কারণ ইলেকট্রনটা অনেক হালকা। বুঝে গেছে? যদি আমি এই প্রোডাক্টে যদি আমি 2000 মানে অ্যাপ্রক্সিমেট যদি 2000 ধরি, ধরো 2000 গ্রাম মানে 2 কেজি, আর এখানে প্রোটন হবে 1 গ্রাম। যদি আমি এটাকে 2000 গ্রাম ধরি তাহলে এটা হবে মাত্র 1 গ্রাম। তো দেখো 1 গ্রাম বড় নাকি 2000 গ্রাম বড়? অবশ্যই 2000 গ্রামটা বড়। এবং শুধু শুধু বড় না, দেখো কত বড়, যার কারণে ইলেকট্রনটা প্রোটনকে কেন্দ্র করে ঘুরে।
আচ্ছা, তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা একটু ব্যাক যাই। আচ্ছা, এই যে আমরা এই যে আকর্ষণ, এই যে ইলেকট্রন আকর্ষণ করে প্রোটনকে ইয়ে করে নিউক্লিয়াসকে ভেঙে আমরা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো কিন্তু এই তত্ত্ব অনুসারে তৈরি করা হয়। আচ্ছা আসো, এবার আসো আমাদের নেক্সট টপিকে আসো। সবচেয়ে বিখ্যাত একটা আবিষ্কার ই সমান এমসি স্কয়ার। ঠিক আছে, এই আবিষ্কারের মাধ্যমে দেখো কি তৈরি করা হচ্ছে, এই শক্তি কাজে লাগানো সম্ভব। এই সূত্র ব্যবহার করে, লাইনটা দাগাও, এই সূত্র ব্যবহার করে নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়। আমাদের রূপপুরেও সেরকম একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে শুধুমাত্র ই সমান এমসি স্কয়ার সূত্রটা ব্যবহার করে। এটা এই সূত্রটা কখন ব্যবহার করা হচ্ছে? এই সূত্রটা আসলে মেইনলি ব্যবহার করা হয় যখন তুমি একটা নিউক্লিয়াসকে ভাঙবা। একটা নিউক্লিয়াস কিন্তু খুব সহজে ভাঙা যায় না, বুঝছো? আচ্ছা, এবার আসো নেক্সট টপিক। আমরা ভৌত রাশি এবং তার পরিমাপ। ভৌত রাশি বলতে আমরা কি বোঝাচ্ছি? যে রাশিগুলো দিয়ে আমরা পরিমাপ করি আমাদের দৈনন্দিন জীবনে। আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো আছে সেগুলো দিয়ে, ধরো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। তোমাদের এখানে এই ওয়ার্ডটা তোমাদের অবশ্যই নাই হয়তো। দীপন তীব্রতা, দীপন তীব্রতা হচ্ছে যে আলোর তীব্রতাটা, মানে একটা আলো কত তীব্র হয় সেটা মাপা হয় দীপন তীব্রতা দিয়ে। আর বাকিগুলো তো তোমরা পাইছো, দৈর্ঘ্য পাইছো, ভর পাইছো, সময় পাইছো, বৈদ্যুতিক প্রবাহ পাইছো, তাপমাত্রা, পদার্থের পরিমাপ, মৌল। ঠিক আছে, এগুলো তো সিম্বল জানো, মিটার, কেজি, সময় এস সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহ এ মানে অ্যাম্পিয়ার, তাপমাত্রা কে মানে কেলভিন, এটা মৌল। এম মানে মৌল, সি মানে সিডি। সিডি তোমরা এখানে পাও না, এটা একটু শিখে রাখো। আচ্ছা, এই মানগুলো একটু জানবা এমসিকিউর জন্য। আচ্ছা, এবার আসো পরিমাপের একক। পরিমাপের একক গুলো আমরা অধ্যায়ভিত্তিক যেগুলো করছি সেগুলো পড়লে হবে। যেমন আমরা পরিমাপের একক যেগুলো ব্যবহার করি, ধরো ভরের একক কেজি, সময় একক সেকেন্ড, এইভাবে যেগুলো আমরা ব্যবহার করছি ওগুলাই পড়লে চলবে। ঠিক আছে, আচ্ছা এগুলো এই চারটা একটু মনে রাখবা। মেগা, হেক্টা, কিলো। কিলো মানে হচ্ছে 10টা শূন্য, মেগা মানে হচ্ছে 6টা শূন্য, গিগা মানে হচ্ছে 9টা শূন্য, মানে 10 পাওয়ার 9 মানে কি 7 9 শূন্য, টেরা মানে হচ্ছে 12টা শূন্য, প্যাটটা হচ্ছে 15। এভাবে মনে রাখবা, ঠিক আছে। আর এটা তার উল্টাটা ডেসি, ইনভার্স 1, সেন্টি, ইনভার্স 2, মিলি, ইনভার্স 3, মাইক্রো, ইনভার্স 6। মানে যে কোনো জিনিস মাইক্রো বললে, ধরো মাইক্রো সেকেন্ড, ধরো আমি তোমাকে বললাম মাইক্রো সেকেন্ড, তার মানে 10 টু দি পাওয়ার 6 সেকেন্ড। ঠিক আছে, ন্যানো মানে 9, পিকো মানে 12। এগুলো তোমাদের এত পর্যন্ত ইউজ নাই, তো তোমরা মিলি পর্যন্ত ইউজ করতে পারো। তোমাদের এই বইতে মিলি পর্যন্ত ইউজ আছে। ঠিক আছে, আচ্ছা এই যে মাত্রাগুলো আমি তোমাদের অধ্যায় ভিত্তিক যখন পড়াছিলাম তখনই দেখাছিলাম যে মাত্রাগুলো কিভাবে ইউজ করে। মাত্রা সবসময় বড় হাতে দেওয়ার চেষ্টা করবে, বুঝছো? আচ্ছা, বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত তোমরা আশা করি জানো। এই দেখো, এই ডিগ্রিকে আমরা এভাবে ইউজ করি, মিনিটকে এভাবে ইউজ করি, সেকেন্ডকে ইউজ করি। তোমরা এটা হাই মেথড অবশ্যই দেখছো। হাই মেথড মিনিট সেকেন্ড থেকে ডিগ্রিতে কনভার্ট করার সময় তোমরা এটা দেখছো। ইয়েস স্যার। তারপরে এই দেখো, আমরা এম এস ইনভার্স 1 কে এভাবে লিখতে পারি, অথবা এম এম ডিভাইড বাই এস এভাবে আমরা লিখতে পারি। ইয়েস স্যার। আচ্ছা, এবার আসো এই বাকিগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের যন্ত্রপাতি, সেগুলা প্র্যাকটিক্যালের বিষয়, সেগুলা কখনো সুযোগ হলে সরাসরি দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো এখানে একটা দুইটা প্রশ্ন প্রায় আসে। যান্ত্রিক ত্রুটি কাকে বলে, বানিয়ে ধ্রুব কি, বুঝছো? এগুলো একটু মনে রাখবা। যান্ত্রিক ত্রুটি কোনটা? ভানিয়ের স্কেলের সাথে মূল স্কেলের চোয়াল, বা ভানিয়ের স্কেলের চোয়ালের সাথে মূল স্কেলের চোয়াল যদি মিলে যায়, শূন্য শূন্য যদি মিলে যায়, তখনই সেটা হবে কি যান্ত্রিক শূন্য। আর যদি একটু না মিলে, যদি বামে এক গজ যায় তাহলে -1, ডাইনে গেলে +1। আচ্ছা, সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখাবো যদি কখন সুযোগ হয়ে থাকে আর কি।
স্কুল কলেজে একই নিয়ম, এগুলা আসলে মুখে বললে বুঝবে না, এগুলো প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এগুলাকে আমি তোমাদেরকে যদি কখনো সুযোগ হয় সরাসরি, তাহলে যে কোনো বস্তুটা মান নিয়ে দেখাবো, ঠিক আছে? তাহলে তোমাদের আর মুখস্থ করতে হবে না, একবার দেখালে ইনশাআল্লাহ পারবে। ঠিক আছে, তাহলে এত পর্যন্ত আমাদের প্রথম অধ্যায়ে আলোচনা। তোমাদের কালকে ক্লাস আছে অধ্যায় 2 এবং 8 নিয়ে। তোমরা একটু কাইন্ডলি, যেহেতু আমি এটা করাইছি একবার, তোমরা একটু 2 এবং 8 এর সমস্যাগুলো নিয়ে আমার কাছে দেখাবা। এবং আমি কালকে অধ্যায় 2 এর, যেহেতু 8 এর ক্লাস 2 দিন, সেহেতু কালকে আমরা শুধুমাত্র অধ্যায় 2 এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থাকার চেষ্টা করবো। সালাম স্যার আলাইকুম আসসালাম। স্যার।